আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মামি। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত তাহলে অন্তর্বর্তী সরকারের প্রয়োজন হতো না, মন্তব্য সৈয়দা রিজওয়ানা হাসানের। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। বিজয়ের সুফল নষ্ট হয় এমন কথা না বলার পরামর্শ। এবং ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সাকিব আল হাসান। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও ব্যাটিংয়ে বাধা নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। পরাজয় নিশ্চিত জেনেও আত্মসমর্পণের মাত্র দুদিন আগে সেই হত্যাযজ্ঞের লক্ষ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। বাসা থেকে তুলে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিদের। পরে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে তাদের হত্যা করে মৃতদেহ ফেলে দেওয়া হয় রায়েরবাজার ও মিরপুর সহ বিভিন্ন বধ্যভূমিতে। এদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডাক্তার আলিম চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান, ডাক্তার ফজলে রাব্বি, সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কাইসার, অধ্যাপক জেসি দেব, জ্যোতির্ময় ঠাকুর সহ আরো অনেকে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ। এরপরই শ্রদ্ধা জানাবেন মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বরে। এই 71 চলে গেল দেখলে, হ্যাঁ একাত্তর দেখলে আচ্ছা আচ্ছা, আর 71 যে মাথায় দেখলাম পেশেন্টে ডিউটি। বুঝতাম পারে না দেখছো, আমাদের শামসুল আছে কিন্তু ভাই, তুই তো শামসুল ভাই কখন আমরা কি করলো ওই সময় একদম যখন আসলো তখনই ট্যাপটা লড়াই দিল। কিন্তু আমি যেটা এতক্ষণ উপলব্ধি করলাম, আর একটু মনে হয় 2 ইঞ্চি করে একটু সাইডটার দিলে মনে হয় নাকি একটু পিছনের দিকে যাই, তাহলে মনে হয় 2 ইঞ্চি একটু নাইলে আপনার দুজনের পিছনে পড়ে গেছে, সামনে পড়ে গেছে, দিকে যাই। হ্যাঁ আপনি দুজন একটু পিছনে ও নেবার, ঠিক আছে না, ফিনিশিংটা করে দিন। ঠিক আছে, নিলাম আমরা। হ্যাঁ মন চাইছে সমস্যা হয়ে গেল নাকি? হ্যাঁ আমার সবসময় সমস্যা। হ্যাঁ রুলস ব্রেক করা যাবে না। একটু পিছনের দিকে আসি আমরা। ওই এখন রাস্তা খাইতে না, ওদিক দিয়ে বেরোবো, ঘুরে ওই রাস্তা দিয়ে বেরোবো। সবগুলো কি ঘুরতে পারবো না, এক লাইনে দিয়ে বেরোবো। আমরা একটু পিছনে আসি, নাহলে আমরা পারি না।
পিছনে আসো। একটু একটু পিছনে চলে আয়। আচ্ছা, পিছনে পিছনে একটু পিছনে। হ্যাঁ, একটু পিছনে আসি। আপনি পিছনে আমি পিছনে গেলে নেমে আসতে পারি না, কিন্তু গায়ে লেগে যায় নাকি? এটা না, আমার ইয়াতে পড়তেছে। আপনি বডি ঢুকাই দেন এর ভিতরে, এর ভিতরে থেকে বডি বডি ঢুকান না। আমি পিছনে আসলাম। হ্যাঁ, বডি ঢুকান না। বডি একটু ইয়ে করে রাখেন, আমি পিছনে আসলাম তো ঠিক আছে। হ্যাঁ, এইভাবে নেন। তখন ওই বডি ঢুকাই দিয়ে ধরে রাখাইছি আমি। ঠিক আছে, একটু ফাঁকা রাখেন, নাহলে একটু ডাইনে বাজে তো লেগে যায়। আপনি সাইলেন্ট হতে পারেন। কেন বাঁচতেছে না? মোবাইল সাইলেন্ট করেন, মোবাইল ভাই? পাড়াই দেবো। হ্যাঁ, এই এখন তো এই রাষ্ট্রপতি গেল, উপদেষ্টা তো এখন আসবে, উপদেষ্টা। কেরা কইছে হয়েছে তো সুন্দর অটো চলতেছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওই চলতেছে তো। আমাদের মনে করেন ডাইনিং কিছু নিয়ে এখন তুমি দিছো দেখো। হ্যাঁ, কথা বলো, কোথায় তোমারটা তো আসো। কোথায় লাইভে আছে, বিটিভিতে লাইভে যাবে? কেন বিটিভিতে এখানে আইসি আমরা কি জন্য? আপনি কেমন আছেন? আপনাকে ইনফর্ম করবেন আগে যে ভাই আমি লাইভে আছি। এখন কুয়াশা বাড়ার কি দরকার ছিল? একটু পরে বললে কি শোনেন, ওই একটা কথা আছে না, পিপলিকা পাখা উদয় মরিবাদ করে। এখন ওই কুয়াশাটা সেই দেখা দিয়ে গেল, দিয়া চলে যাবে। এখন কথা আছে না, পিপলিকা পাখা উদয় মরিবাদ করে, কারণ কুয়াশা একটু দেখা দিয়া চলে যাবে। কেন সাইলেন্ট করবো? বাজে তো টাকা দেখে নিচ্ছেন না, সাইলেন্ট না, ওদের লোকে ডিস্টার্ব হয়। সাইলেন্ট করলে এটা অফিসে। রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত তাহলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনীতিবিদরা যদি ঠিকভাবে কাজ করতেন তাহলে 53 বছরেও দেশের সমস্যা দূর হয়নি কেন, এমন প্রশ্ন রাখেন উপদেষ্টা। রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছে তা দুদেশের স্বার্থেই দূর করতে হবে। দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা। কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বিজয়ের সুফল নষ্ট হয় এমন কোনো কথা না বলতে উপদেষ্টাদের সতর্ক থাকার তাগিদ দেন। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপি সিনিয়র নেতারা বলেন, স্বাধীন হয়েও বাঙালি জাতি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করতেই জাতির মেধাবী সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। একইভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে জুলাই আগস্টে ফ্যাসিবাদী হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে। আমি কিন্তু বিগত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পাই। এবারে ইন্টালেকচুয়াল, শিক্ষক, শিল্পী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেশনাল তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি, কিন্তু এবার উদীয়মান ছাত্র তাদেরকে এবার টার্গেট করা হয়েছে। বিগত ফেসিবাদের সময়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয়। বাংলাদেশের
ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে। পতিত স্বৈরাচার ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব সহ নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন করে, তাই তাদের জনপ্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তাদের আশঙ্কা, নির্বাচন বিলম্ব হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি। তুমি যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল পদক্ষেপ ফেললে পরাজিত শক্তির কাছে হেরে যাবে পুরো দেশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করবেন।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড পরিচালিত প্রতিযোগিতায় বোলিং করতে নিষিদ্ধ হলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচে বোলিং করার সময় তার অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা। পরে লাফোব্রো বিশ্ববিদ্যালয়ের স্বাধীন পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ বলে চিহ্নিত হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে সাকিবকে আবার স্বাধীন পরীক্ষা দিতে হবে, যেখানে তার কোনোয়ে বাক 15 ডিগ্রির মধ্যে থাকতে হবে। ইসিবি আনুষ্ঠানিকভাবে 10 ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে, তবে সাকিবের ব্যাটিংয়ে কোনো বাধা আরোপ করেনি সংস্থাটি। বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় খালাস পেয়েও এখনও কারাগার ভোগ করছেন 276 জন। 15 বছর ধরে জেল খাটলেও জামিন পাননি একজন আসামিও। এমন পরিস্থিতিতে স্বাধীন কমিশনের মাধ্যমে মামলার পুনর্তদন্ত, নির্দোষ ব্যক্তিদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহাল সহ 8টি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সংবাদ সম্মেলনে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা জানান, পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বন্দী আছেন 834 জন। হত্যা মামলায় খালাস পাওয়া 278 জন ও দণ্ডপ্রাপ্তদের সাজা শেষ হলেও বিস্ফোরক আইনের মামলা শেষ না হওয়ায় মুক্তি পাচ্ছেন না তারা। কোনো আসামিকে জামিনও দেয়া হচ্ছে না। পৃথিবীতে কোন আইনে সাজা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকে রাখতে পারে? প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে। আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি। ফ্যাসিস্টরা জামিন পাইছে, কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? এই বৈষম্যের বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম, এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য? তারা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে এ হত্যাকাণ্ড চালায়। মামলায় ঢালাওভাবে আসামি করায় সেখানে নির্দোষ ব্যক্তিরাও আসামি হয়েছিলেন। মিথ্যা সাক্ষ্য না দেয়ায় অনেককে ফাঁসানো হয় বলেও অভিযোগ করেন তারা। যারা মিথ্যা সাক্ষ্যগুলো দিতে রাজি হয় নাই তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং আসামি করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার জানতে ইচ্ছে করে। বিজিবি নাম পরিবর্তন করে আগের বিডিআর পুনর্স্থাপন, দ্রুত পুনঃতদন্ত শেষ করে নির্দোষদের কারামুক্তি ও চাকুরিতে পুনর্বহাল সহ 8টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের অভিজাত ক্লাব হিসেবে পরিচিত প্রায় শতাব্দী প্রাচীন চিটাগং সিনিয়র্স ক্লাবের নির্বাচনে ডাক্তার বিশ্বনাথ দাস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাশফিকুল হাসান। বৃহস্পতিবার রাতে বন্দর নগরীর চিটাগং সিনিয়র্স ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় 2024-25 মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এতে কার্যকরী কমিটির নির্বাচিত 5 সদস্য হলেন ফাতেমা ফেরদৌস, ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ, ডাক্তার ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন ও ওয়ালিউল আবেদিন শাকিল। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবছর সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে সাবিনা খাতুনরা টানা দ্বিতীয় সাফ জয়ী দলটি তারই পুরস্কার পেল ফিফা র্যাঙ্কিংয়ে, উঠে এসেছে 132 নম্বরে। শুক্রবার নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন লাল সবুজের প্রতিনিধিরা 139 থেকে বড় লাভ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট 1097.55। 2022 সালে স্বাগতিক নেপালকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা, প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে। অনুষ্ঠিত হল 4 দিন ব্যাপী 10ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গল্ফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আয়োজকরা জানান, অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে 788 জন গল্ফার অংশ নেন। টুর্নামেন্টে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ রাজ্জাক চ্যাম্পিয়ন হন। এছাড়াও ভেটারান বিভাগে অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন AIM শাহানুল ইসলাম, সিনিয়র বিভাগে অবসরপ্রাপ্ত কর্নেল নুরুৎসামা, লেডিজ বিভাগে মিসেস মৌসুমী আনাম এবং জুনিয়র বিভাগে মাস্টার খান ফাহান আহমেদ বিজয়ী হন। অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর
জেনারেল খান ফিরোজ আহমেদ, ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আব্দুল হাই সরকার উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। মিরপুর শহীদ স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত তাহলে অন্তর্বর্তী সরকারের প্রয়োজন হতো না, মন্তব্য সৈয়দা রিজিয়ানা হাসানের। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। বিজয়ের সুফল নষ্ট হয় এমন কথা না বলার পরামর্শ। এবং ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সাকিব আল হাসান। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও ব্যাটিংয়ে বাধা নেই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।